ওয়েলকাম ব্যাক টু পোডিয়াম। আসুন, বসুন সবাই। আজকে হলাম ধন্য, যৎসামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। কবি সুকান্ত ভট্টাচার্যের এই পদ্যটি মনে আছে? বাঙালি চিরকালই জীবন রসিক, সেই সাথে ভোজন রসিকও। বাঙালির বিয়ে হোক বা বৌভাত, কবজি ডুবিয়ে উদরপূর্তি করা এ এক বড় পুরনো প্রথা। আমরা যারা 50, 60 বা 70 দশকে বড় হয়েছি, আমাদের বেশ মনে আছে বিয়ে বাড়িতে তখন কি থাকতো। খুঁড়িতে জল, কলাপাতার এক কোণে একটু নুন লেবু, কড়াইশুঁটির কচুরি, রাধাবল্লভী, লম্বা লম্বা বেগুন ভাজা, কুমড়োর ছক্কা, ছোলার ডাল, মাছের কালিয়া, পাঁঠার মাংস আর চাটনি, টমেটোর বা খেজুরের। আর শেষ পাতে রাবড়ি, দই, দরবেশ আর একদম শেষে পান। কিছু কিছু বিয়েবাড়িতে আবার সিগারেটও দেওয়া হতো। এই বিশাল ভোজের কথা শুনে নিশ্চয়ই ভাবছেন কিসের কথা বলছি। হ্যাঁ মশাই, বলছি পুরনো বিয়ে বাড়ির সময়কার কথা। কিন্তু সময়ের সাথে সাথে এই বিয়ে বাড়ির রূপ পাল্টেছে। আজ আমাদের বিয়ে বাড়ির রিচুয়ালস, খাবার দাবার, পোশাক সব আলাদা। এইসব নিয়েই আজকের আড্ডা, বিয়ে বাড়ির একাল আর সেকাল। রবি মুখার্জি আমার কি বলে জিগরি দোস্ত। কলকাতায় গেছি আর রবির সঙ্গে আড্ডা মারছি না বা দেখা হবে না, এটা এখনো পর্যন্ত হয়নি। কলকাতায় ওর শিকড়, লতাপাতা, এখনো বিশাল গাছ, সব দেখেছে। আর মার্কেট রিসার্চ প্রফেশনে থাকার জন্যে ও চোখ একটু বেশি দেখে। তো এবারের এপিসোডে শুধু রবি, বিয়ের একাল আর সেকাল। পুরনো বাঙালি বিয়েবাড়ির কথা ভাবতে বসলে পিছু ফিরে হাঁটতে হবে কয়েক বছর আগে। তখন বাংলা সিনেমায় উত্তম সুচিত্রা, অনুরোধের আসর বা ছায়াছবির গানের মাঝখানে হেমন্ত, মান্না, শ্যামল, সন্ধ্যার সগৌরব উপস্থিতি। নাটকের মঞ্চে অজিতেশ, উৎপল দত্ত, সৌম্য মিত্রটা তখন দাপিয়ে বেড়াচ্ছে। আর বইপাড়ায় কালকুট, সমরেশ মজুমদার, শঙ্কর আর সুনীল গাঙ্গুলির বই কেনার অসম্ভব হিড়িক। সেই বাঙালি বানাটা কেন জানি না ভুলতে পারি না। আজও মাঝে মাঝে দোলা দেয় একলা মনের অবসরে। সেই বাঙালি বানার মধ্যে একটা অসম্ভব আবেগ ছিল, যে আবেগটা আজকে আর দেখতেই পাই না। আসলে সেই সময় না বাঙালি বিয়েবাড়ি ছিল একটা উৎসব। মা ঠাকুমার কাছে শুনেছি বাড়িতে 1000টা কথা না হলে নাকি একটা বিয়ে হতো না। সেই স্মৃতিগুলো মনে পড়ে আজকের কোনো বিয়ে বাড়িতে গেলে। আসলে সেই সময় না সব রকম বিয়ে বাড়ি, যেমন ধরুন আত্মীয় স্বজনের বিয়ে, বন্ধু বান্ধবের বিয়ে কিংবা পাড়া প্রতিবেশীর বিয়েতে, প্রত্যেক বিয়ে বাড়িতেই একটা মানুষের বিভিন্ন রকমের কার্যকলাপ ছিল। পরিবারের কারো বিয়ে হলে অনেক সময় অনেক দায়িত্ব নিতে হতো। বন্ধু বান্ধবের বিয়েতে বিয়ের দিন ঘটা করে বরযাত্রী যাওয়া হতো, আর বৌভাতের দিন কোমরে গামছা বেঁধে পরিবেশন করতে হতো। আর এই পরিবেশনের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত টেকনিক ছিল। শেষের দিকে খাবারে টান পড়লে গৃহকর্তা এসে পরিবেশনকারীদের আগেই জানিয়ে দিত। আর তখন
টেনে পরিবেশন করাই ছিল একটা আর্ট। আর পাড়া প্রতিবেশীদের বাড়িতে নিমন্ত্রণ পেলে বন্ধুরা মিলে একসঙ্গে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার উন্মাদনা আর এক অন্য আনন্দ। সেই সময় আমার খুব মজার দুটো কথা মনে পড়ে। আমার এক বন্ধু ছিল, সে পাড়ার কোনো বাড়ির নিমন্ত্রণ পেলেই বিকেলবেলা সাঁতার কাটতে চলে যেত। আমার আরেক বন্ধু, সে খেতে বসার আগে মানে আধ ঘন্টা আগে একটা গুলি মোদক খেয়ে নিত। শুনেছি তাতে নাকি খিদে বাড়ে। তো এই সব বাড়িতেই না একটা জিনিস ভীষণ কমন ছিল, যেমন বাড়ির সামনে বা ছাদে বেশিরভাগ ক্ষেত্রেই প্যান্ডেল করে বিয়ে হতো। তখনকার দিনে বাড়ি ভাড়া করে বিয়ে মধ্যবিত্ত সমাজের হতো না বললে মিথ্যে বলা হবে, কিন্তু খুবই কম হতো। বাড়িতে ঠাকুর দিয়ে রান্না হতো, আর মেনুটাও ছিল মোটামুটি সর্বজন বিদিত। সবাই জানতো যে সাধারণত মেনুতে কি কি থাকবে: লুচি, ছোলার ডাল, লম্বা বেগুন ভাজা। এই বেগুন ভাজাটার কিন্তু একটা অদ্ভুত মাহাত্ম্য ছিল। সবাই পাতে নিত, কিন্তু না সবাই খেত না। কেউ কেউ পাশে রেখে দিত, মাছ খেয়ে কাঁটাগুলো পুঁতে রাখত। তারপরে আসতো ভেজিটেবিল চপ, হলুদ পোলাও, মাছ, মাংস, চাটনি, তারপর দই। আসলে আইসক্রিম তখন ওই বিয়েবাড়িতে এন্ট্রি পায়নি। আর বাঙালি বিয়েবাড়িতে সেই সময় রসগোল্লা ছিল মাস্ট। একটু বিত্তশালী হলে 2-3 রকমের মিষ্টি থাকত। আর সত্যি বলতে পরিবেশনকারীর আন্তরিকতা খাবার টেবিলে একটা অন্য মেজাজ আনত। ছেলেরা বেশিরভাগই ধুতি পাঞ্জাবি, আর কেউ ধুতি হ্যান্ডেল করতে না পারলে পাজামা পরত। তবে সেই সময় সব পাঞ্জাবি কিন্তু ছিল সাদা, আর গিলে করা পাঞ্জাবির ওপর কিছু কিছু মানুষের একটা ঝোঁক ছিল। আমি অনেককেই দেখেছি বাইরে থেকে গিলে করিয়ে আনত। সত্যি বলতে তখনই সাদা রং ছাড়া অন্য কোনো রঙের পাঞ্জাবি দেখিনি। অবশ্য অন্য কোনো রঙের পাঞ্জাবি তখন পাওয়া যেত কিনা সে বিষয়েও নিশ্চিত ছিলাম না। বাড়ির মেয়ে আর বউরা সেজে গুজে আসত। কেউ কেউ শুধু বিয়ে বাড়ি যাওয়ার জন্যই পার্লারে যেত। তখন পার্লারটা ছিল বিয়ে বাড়ি যাওয়ার সাজঘর। আসলে সেই সময় বেশিরভাগ মহিলারাই ছিল হাউসওয়াইফ। তাদের কাছে উৎসব ছিল বিয়ে বাড়ি, আর বেড়াতে যাওয়া ছিল সিনেমা। আস্তে আস্তে সময় পাল্টালো, পরিবেশ পাল্টালো, খাওয়া দাওয়া বদলালো, বদলে গেল মানুষগুলো। একটা অন্যরকম বিয়েবাড়ির সূচনা হলো, কিন্তু কবে যে হলো সেটা এখন আর ঠিক মনে করতে পারি না। আর সেদিন থেকেই বিয়েবাড়ির উৎসবটা পরিণত হলো এক্সিবিশনে। সত্যি কথা বলতে আমরাও কিন্তু তার ছোঁয়া চালাতে পারিনি। আজকের বিয়েবাড়িতে বিয়ের কার্ড থেকেই সেই এক্সিবিশনের শুরু। প্রথম দিন থেকে কত নতুন ডিজাইনের একটা বিয়ের কার্ড করা যায়, তার জন্য মানুষ কত পরিশ্রমই না করে চলেছে। আর সেখান থেকেই এক্সিবিশনের শুরু। তারপর খাওয়া দাওয়া বলতে শেষ কবে ঠাকুর দিয়ে কোনো বাড়িতে রান্না হয়েছে সেটা ভাবতে বসলে বোধহয় সমীক্ষা করতে হবে। তারপর নানা ধরনের পোশাক, খাবার, সব কিছুতেই আজ এক অন্য ছবি। এখন সব বিয়েতেই ক্যাটারার। সেটা বোধহয় আমাদের এই নিউক্লিয়ার ফ্যামিলির কুফল।
আসলে লোকবল নেই তো আর। খাবারের আগে এখনকার বিয়ে বাড়িতে আপনি পাবেন খাদ্য তালিকা। খেতে বসার আগেই আপনি জেনে যাবেন আজকের মেনুতে কি কি আছে। তাই খেতে বসার আগেই কিংবা খাবার নেবার আগেই আপনি ঠিক করে নিতে পারেন কোনটা কোনটা খাবেন আর কোনটা খাবেন না। তবে কোনো কোনো বাড়িতে পাত পেরে বসে খাবার চল থাকলেও সেখানে বুড়ো বুড়ির ভিড় বেশি, মানে যারা দাঁড়িয়ে খেতে পারেন না আর কি। বাকি সবাই বাফেট ডিনারেই অভ্যস্ত। খাবার টেবিলে সাজানো লুচির বদলে বেবি নান, ছোলার ডালের বদলে কাশ্মীরি আলুর দম, ভেজিটেবল চপের বদলে ফিশ ফ্রাই বা ওরলি। পোলাও থাকলেও এখন কিন্তু সেটা আর হলুদ নয়, বেশিরভাগই সাদা। আর মাছ আর মাংসের প্রিপারেশনে বাহারি সব নাম। প্রধানত সার্ভিং বোলের সামনে তার পরিচিতি মিলবে। পাঁপড়ের আকার পাল্টেছে, চাটনি হয়েছে প্লাস্টিক, আর দই ছেড়ে এখন সবাই আইসক্রিমের ভক্ত। বৃত্তশালী হলে মাখা সন্দেশ, সঙ্গে রেডিমেড গরম জিলিপি। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখন কিন্তু বেশিরভাগ বিয়ে, বাঙালি বিয়েও বাড়ি ভাড়া করে হয়। অভিজাত সম্প্রদায় হলে কেউ কেউ 5 তারা হোটেলের ব্যাঙ্কোয়েট হলও বুক করেন। উপরন্তু খাবারে আজকে, বাঙালি খাবারের তালিকায় আজকে রসগোল্লা কিন্তু খুব কম দেখা যায়। সেখানে জায়গা করে নিয়েছে গোলাপ জামুন। সত্যি বলতে খাবার নিতে গেলে উর্দিপরা মানুষগুলো যন্ত্রের মতো উল্টো দিকে দাঁড়িয়ে রোবটের মতো আপনার পছন্দ মতো খাবার তুলে দিচ্ছে আপনার প্লেটে। দাদা একটা মাছ দি, আর একটু মাংস নিন না, একটা ফিশ ফ্রাই। আপনি তো কিছুই খাচ্ছেন না, মিষ্টি খাওয়াবো আপনাকে। এই আতিথেয়টা আজ আর দেখি না, হয়তো আমরা চাইও না। আসলে কি, পাত পেড়ে খাওয়া না হলে না বিয়ে বাড়িতে মজার কথাগুলো আর শোনা যায় না, আগে যা শোনা যেত। ভাবতে গিয়েই হঠাৎ গুপির কথা মনে পড়ল। গুপি আমার পাড়ার এক পুরনো বন্ধু। সেবার ঢাকায় একটা বিয়ে বাড়িতে আমার দাওয়াত ছিল। ওদের ভাষায় ডাল, একটা ভর্তা, সবজি, রূপচাঁদা মাছের ঝোল। এরপর শেষে এলো লাল দই আর ব্রাহ্মণবাড়িয়া থেকে মিষ্টি। আমার সঙ্গে আমার একজন সহকর্মী ছিলেন। পরিবেশনের সময় বললেন, আমাকে দই দেবেন না। কথাটা শুনেই আবার গুপির কথা মনে পড়ে গেল। সেবার আমাদের পাড়ায় একজন পরিচিত কারোর নিমন্ত্রণে আমরা পাড়ার সবাই নিমন্ত্রিত। 3rd ব্যাচে আমি আর গুপি পাশাপাশি খেতে বসেছি। সমস্ত খাওয়া শেষে মিষ্টির আগে যখন দই পরিবেশন করা হবে, আমি আগেই বলেছি তখন আইসক্রিম বিয়ে বাড়িতে এন্ট্রি পাইনি। দই দেবার ঠিক আগেই আমি ভদ্রলোককে বললাম, আমাকে না দই দেবেন না। ভদ্রলোক খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, কেন, আপনি কি গান করেন? আমি কিছু বলার আগেই গুপি বলল, হ্যাঁ ও গান করে, আর আমাকেও দেবেন না। ভদ্রলোক বলল, কেন? বললো, আমি তবলা বাজাই। সত্যি কথা বলতে পাত পেড়ে বসে না খেলে মজার কথার এই আদান প্রদান পাওয়া সম্ভব নয়, যেটা আজকাল একদম উঠেই গেছে। সবচেয়ে বড় জিনিস যেটা দেখা যায় সেটা হলো স্টার্টার। এটা কিন্তু একটা অদ্ভুত কৌশল, মানে কৌশল না বলে মার্কেটিং স্ট্র্যাটেজি বলাই ভালো। এর চালাকিটা হলো মূল খাবারের আগে আপনাকে আংশিক পেট ভরাবার এক অভিনব কৌশল।
আগের দিনে মানুষ না লোককে খাইয়ে মজা পেত, আনন্দ পেত। আজকের ক্যাটারাররা তার মুনাফার লোভে কম খাওয়াতে বেশি আগ্রহী। এইসব ভাবতে ভাবতেই কিংবা ভাবনাটা এলো এই কয়েকদিন আগে আমার এক বন্ধুর মেয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম। আমার ভাবনার সঙ্গে গল্পটা একদম এক, কিন্তু এবার গিয়ে যেটা লক্ষ্য করলাম সেটা আগে কখনো লক্ষ্য করিনি। বিয়েবাড়িতে অনেক রকম মানুষ, তাদের অদ্ভুত আচরণ, মানসিকতা, পোশাক আশাক সব কিছু। প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো পোশাক। বিয়েবাড়িতে কিন্তু এটা একটা দর্শনীয় বস্তু। আর সত্যি কথা বলতে, মহিলারা না থাকলে কিন্তু আপনি রং দেখতে পাবেন না। সেই জায়গায় ওদের উপস্থিতি স্বীকার না করে কোনো উপায় নেই। তবে সালোয়ার কামিজ আর এখন কেউ পরে না, তাই ওড়নার চলটা নেই বললেই চলে। এখন চুড়িদার আর কুর্তার যুগ। মহিলাদের আরও নানা রকম পোশাক, তার সবগুলো নাম না আমার জানা নেই। আর চিরাচরিত শাড়ি। তবে একটা কথা না বললে অন্যায় হবে, কাউকে কোনো শাড়ি কোনো উৎসব বা অনুষ্ঠানের জন্য পছন্দ করতে হলে যে কোনো বাঙালির বিয়েবাড়ি হতে পারে তার উপযুক্ত মাধ্যম। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এত ভ্যারাইটি আপনি কোনো দোকানে পাবেন না। তবে একটা জিনিস দেখে বেশ লাগলো জানেন, অন্য কোনো দিন যাদের শাড়ি পরতে দেখিনি বা শাড়ির ধার দিয়েও যায় না, পরিচিত সেরকম অনেক অল্প বয়সী মেয়েরা আজ শাড়িতে বেশ মানানসই। একই মানুষ, অন্যদিন আর আজ ভিন্ন দুই মহিলা। এই ঘরানাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। ছেলেদের নানা রঙের কুর্তা, আসলে পাঞ্জাবি এখন আর কেউ বলে না, সঙ্গে কেউ কেউ ধুতি বা পাজামা, প্যান্ট শার্ট, কোট প্যান্ট, কেউ কেউ থ্রি পিস স্যুট। এটা দেখে মনে হলো বাঙালি বিয়ে বাড়িতে সে প্রথম কবে স্যুটের আগমন ঘটল সেটা আর মনে করতে পারছি না। আর অদ্ভুত যেটা নজরে এলো, এখন বিয়ে বাড়িতে না সাদা পাজামা বা পাঞ্জাবি আর কেউ পরে না। ওটা কেমন শ্রাদ্ধ বাড়ি বা বেদনার একটা নজির বহন করে। কেন ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, সাদা তো স্নিগ্ধতার প্রতীক। স্নিগ্ধতা কি আনন্দের উপযোগী নয়? হয়তো নয়। না হলে সবাই তাকে এক বিশেষ কারণের পোশাক হিসেবে রেখে দেবে কেন বলুন? আরও অদ্ভুত ব্যাপার হলো, আগে প্রায় সব বিয়েতেই ছেলে কিংবা মেয়ের বাবা তসর বা ঘিয়ে রঙের পাঞ্জাবি পরার একটা রেওয়াজ ছিল। আজকে বিয়ে বাড়িতে তারও বড় আকাল। এখন ছেলে মেয়ের বাবারাও তসর পাজামা পাঞ্জাবি পরছেন, সচরাচর দেখা যায় না। মেরুন, নীল, হলদে, সবুজ নানা রঙের পাঞ্জাবি, শুধু গোলাপিটা চোখে পড়েনি। কেউ কেউ পাঞ্জাবি স্টোর্স বা কিংবদন্তি থেকে কিনলেও প্রাপ্তি বা মান্যবরের প্রাধান্যই বেশি। মানে কথাবার্তায় সেরকমই আঁচ পেলাম। দেখতে কিন্তু বেশ লাগছিল, কিন্তু মনে আরেকটা প্রশ্নও জাগছিল। আমি না অনেক পাঞ্জাবি, বিহারি কিংবা দক্ষিণের লোকের বাড়িতে বিয়েবাড়ির নিমন্ত্রণে গেছি। সেখানে গিয়ে গভীরভাবে লক্ষ্য করেছি ওরা কিন্তু ওদের অনুষ্ঠানে ওদের পোশাক আশাকে কোনো পরিবর্তন আনেনি। আমরা আনলাম কেন বলুন তো? আমরা কি বেশি আধুনিক? কি জানি, বুঝতে পারিনি। দ্বিতীয় যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হলো কথোপকথন। আমার কিন্তু মনে হলো একটা বিয়ে বাড়িতে অনেক বিয়ের সম্বন্ধ হয়, একে অপরের কথায় সেটাই বেশি মাত্রায় মনে হলো। এই তোমার ছেলে কি করছে গো? এবার তো তোমার ছেলের পালা, কিছু ঠিক করেছো নাকি? এই শোনো না গো, আমাদের পাড়ায় না আমার এক বন্ধু আছে মিতালি, ওর একটা মেয়ে আছে, খুব ঘরোয়া।
ও তো বিয়ের সম্বন্ধ খুঁজছে, বললে বলে দেখতে পারি। পাশ থেকে আরও একজন, যারও বোধহয় বিবাহযোগ্যা মেয়ে, আরেকজন তাকে বলল, এই শোন না, ওর এক বন্ধু আছে না অনিমেষ, আরে একই সঙ্গে কাজ করে রে, ওর তো একটাই ছেলে, খুব ভালো চাকরি করে, অনেক টাকা মাইনে, পাটুলিতে নাকি একটা ফ্ল্যাটও কিনেছে, খুব ভালো জানিস। কথা বল না। দুটো শব্দ ভাবালো, ঘরোয়া। বাড়িতে এসে নিজের মনেই উত্তর খুঁজছিলাম। আচ্ছা, ঘরোয়া কথাটার মানে কি? বাড়ির সব কাজকর্ম পারে, বাড়ি থেকে কম বেরোয়? সত্যি ঠিক বুঝতে পারছিলাম না ঘরোয়া শব্দটার আসল মানে কি। তার মানে তাদের কাছে যে অর্থে ঘরোয়া নয়, সেরকম মেয়েরা কি সুপাত্রী নয়? মানে ঘরোয়া মেয়েরা কি বিয়ের বাজারে বেশি নম্বর পাবে? কিন্তু কেন? আর চাকুরিজীবী মহিলারা তাহলে ঘরোয়া নয় কি জানি। তবে এদের কথোপকথনে কিন্তু কোনো চাকুরিজীবী মহিলাদের সম্বন্ধ করতে শুনিনি। এরকম মনে হলো, আচ্ছা তাহলে কি চাকুরিজীবী মহিলারা সম্বন্ধ করে এখন আর বিয়ে করছে না? ঠিক বোধগম্য হলো না। ছেলে খুব ভালো চাকরি করে, অনেক টাকা মাইনে পায়, পাটুলিতে একটা ফ্ল্যাটও আছে। তাহলে এটা আজকাল ভালো পাত্র ছাড়পত্র। তার মানে যে আরও বেশি টাকা পায়, ফ্ল্যাটটা আরও বড়, পাত্র হিসেবে সে আরও ভালো পাত্র। গাড়ি থাকলে তো কথাই নেই। আর এরকম ছেলেকে কিনতে হলে মেয়ের বাবাকেও নিজেকে প্রমাণ করতে হবে, হ্যাঁ আমরাও কিন্তু তোমার থেকে কম নই। কিন্তু নিগুড় সমীক্ষায় হয়তো জানা যাবে এরকম বাড়িতেই বধূ নির্যাতন আজকাল বেশি হচ্ছে। ছেলের বাবার ভাবখানে এরকম, এরকম ছেলেকে জামাই করতে হলে তো এইটুকু করতেই হবে। উপরন্তু আজকাল ভালোবাসার বিয়েতেও বাবা বলছে তাই, তুমি তো জানোই আমার তো কোনো চাহিদা নেই। বেটনের লাঠিটা বাবার কাঁধে চাপিয়ে হাতিয়ে নিচ্ছে সব কিছু। এটা ভাবনা নয়, এটা আমার জীবন দর্শন। আমাদের সময় মনের তাগিদে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমার 2-3 জন বন্ধু, কিছু পাওয়ার আশায় নয়, মানুষটার সঙ্গে একসঙ্গে থাকবে শুধু তার জন্য। ভালোবাসার বিয়ে আজকের এই সমাজ মেনে নিচ্ছে, এটা ভালো দিক। কিন্তু আজকালকার সকল ভালো ছেলেরা কজন বলতে পারছে শুধু ভালোবাসার টানে চলো আমরা একসঙ্গে থাকব, সাজিয়ে নেব আমাদের সব কিছু? আমার কাছে মুশকিল একটাই, দ্বন্দ্ব একটাই, ভালো ছেলের সংজ্ঞাটা ঠিক ধরতে পারিনি। আমি 2-1 জন ছেলেকে চিনি, একদম ভিন্ন ভাবধারা, ভিন্ন মানসিকতা। তার মধ্যে একজন পেইন্টার, সারাদিন ছবি এঁকেই ওর সময় কাটে। আজকের সমাজে রাজনৈতিক যোগাযোগ খুব কম, আর হ্যাঁ হ্যাঁ বলা সং হয়ে উঠতে পারেনি। তাই কচিত বছরে নিজের ছবির 1টা কিংবা 2টো এক্সিবিশন করে ছবি বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই ওর সারা বছরটা কেটে যায়। বিশ্বাস করুন, আমি ওর মুখে যে প্রশান্তির হাসি দেখেছি 50,000 মন সদ্দারের মুখেও তা দেখিনি। আরেকজন আমার বাড়ির খুব কাছেই থাকে, 2 বছর আগে পিএইচডির একটা থিসিস জমা দিয়েছিল, সাবজেক্ট ছিল অল্টারনেট এডুকেশন। ওর ব্যাখ্যা ছিল কলকাতায় সাউথ পয়েন্ট বা সেন্ট লরেন্স, মিত্র ইনস্টিটিউশন বা বালিগঞ্জ গভর্নমেন্টে ক্লাস 8 কিংবা 9-এ যেটা পড়ানো হচ্ছে সেটা বৈশালী বা ছাপড়ার গ্রামের ছেলেরা পড়বে কেন? সেটা পড়ে তাদের কি লাভ হবে? তাই অল্টারনেট এডুকেশনের বোধহয় একটা গুরুত্ব আমাদের দেশে আজ বাড়ছে। পেপারটা পাশ হয়নি,
আর সত্যি বলুন তো, বিয়ের বাজারে এরা ভালো পাত্র হবে কি করে? ভালো মাইনে, ভালো বাড়ি, গাড়ি, তাতে সন্ধ্যাবেলা একটু ফষ্টি নষ্টি হতেই পারে। আসলে টাকা আর পাওয়ার বোধহয় এখন সাফল্যের চাবিকাঠি, বাকি সব এলেবেলে। সময় সব পাল্টায়। আমরাও তো দেখে এলাম 50 বছর আগের মানুষ, পরিবেশ, সমাজ, বিয়েবাড়ি, পোশাক, খাওয়া সবই তো পাল্টে গেল। সুফল কিংবা কুফলের কথা বলছি না, কিন্তু সময় পাল্টাচ্ছে। আমার ধারণা আজকে যা দেখছি, আগামী দিন হয়তো এটাও পাল্টে যাবে। আমরা সেদিন নাই বা থাকলাম, কিন্তু এমন তো হতেই পারে আগামী সমাজের সেই পরিবর্তন হয়তো সেই সময়ের তরুণ প্রজন্মকে একটা নতুন দিশা দেখাবে। আশা করতে ক্ষতি কি বলুন? আজ এই পর্যন্তই। বিয়েবাড়ির রান্না কেমন হলো জানাবেন। ভালো লাগলে ফরওয়ার্ড করে দিন বন্ধুদের। সকলে ভালো থাকবেন। বাই। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে নাকেশ্বরের ফুল, বালা হেলিয়া দুলিয়া পড়ে নাকেশ্বরের ফুল, বালা নাকেশ্বরের ফুল, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। রুনু ঝুনু নুপুর পায়ে ঠুমুক ঠুমুক বাজে, রুনু ঝুনু নুপুর পায়ে, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রায়, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, বালা নাগর কানাই, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি।